যারা নির্বাচন করবে তারা কেন উপদেষ্টা হলেন, মন্তব্য করেছেন রাশেদ প্রধান। সারা জীবন দিন প্রতিষ্ঠা মানবতার কল্যাণে কাজ করে গেছেন আল্লামা সাঈদী। নজরদারির জন্য কেনা যন্ত্র ও এর ব্যবহার জানতে তদন্ত কমিটি গঠন। হাসিনার লক্ষ্য ছিল সাকা চৌধুরীর লিগ্যাসি ধ্বংস করা, মন্তব্য করেছেন তার ছেলে হুমাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার আমলে গোয়েন্দা নজরদারির জন্য কেনা যন্ত্র ও সরঞ্জাম এবং এগুলোর ব্যবহার নিয়ে জানতে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটি খতিয়ে দেখবে যন্ত্রপাতি কিভাবে, এসব যন্ত্র কোথা থেকে এবং কত দাম দিয়ে কেনা হয়েছে এবং কিভাবে এর ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ, আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তোয়েবকে কমিটির প্রধান করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের মারণাস্ত্র কেনা নিয়েও আরেকটি কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক এবং প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, গত সরকারের অপশাসন ও পৈশাচিকতা কতটা মাত্রা ছাড়িয়ে গেছে এবং এর জনকল্যাণমূলক কাজে মনোযোগী বর্তমান সরকার কতটুকু কাজ করছে। শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্থানীয় শ্রমিকের সম্মান, সুযোগ সুবিধা, সামাজিক নিশ্চিত করার বিষয়ে সম্মতির কথা জানান তিনি। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে শেখ হাসিনা চাইলে একটি গুলি দিয়েই হত্যা করতে পারতেন, কিন্তু তার লক্ষ্য সেটা ছিল না। তার লক্ষ্য ছিল বাবার যে লিগেসি আছে, তার যে রাজনীতি আছে, সেটা ধ্বংস করে দেওয়া। বৃহস্পতিবার বিকাল 3টায় রাজধানীর ধানমন্ডিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার মা, বড় ভাই ফয়সাল কাদের চৌধুরী এবং বোন। হুমাম কাদের বলেন, আমার বাবা যেহেতু একজন ন্যাশনালিস্ট হিসেবে পরিচিত ছিলেন, তার এই চিন্তাধারাকেই সে ধ্বংস করতে চেয়েছিল। এই আইসিটিটা আসলে আদৌ কোনো কোর্ট নাকি সেটা প্রমাণ করার জন্য আমরা বহু বছর ধরে লড়াই করে এসেছি, আমরা সক্ষমও হয়েছিলাম উল্লেখ করে তিনি বলেন, আপনারা যখন তৎকালীন আইনমন্ত্রী কিংবা বিচারপতিদের প্রশ্ন করতেন যে এটি আসলে আন্তর্জাতিক নাকি ডোমেস্টিক কোর্ট, তখন কিন্তু তারা গোল পোস্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেন। তিনি বলেন, তাদের যখন প্রশ্ন করা হতো এটি বাংলাদেশের আইন মেনে কেন হচ্ছে না, তখন তারা বলতো এটি একটি আন্তর্জাতিক আদালত। আবার যখন বিদেশিরা তাদের প্রশ্ন করতো আন্তর্জাতিক মানদণ্ড কেন অনুসরণ করা হচ্ছে না, তারা তখন বলতো এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল। এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করেন এবং তার বাবাকে যারা হত্যা করেছে তার বিচার দাবি করেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যারা নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম এরকম না, ইস্যুটা আরও অনেকেই আছেন যাদের রাজনৈতিক পদবিও ছিল। আমার মনে হয় যে তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। তার কথাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, যারা নির্বাচন করবে তারা কেন উপদেষ্টা হলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই কথা লিখেন। রাশেদ খান লিখেছেন, আমার আসলে বোধগম্য হচ্ছে না, বলা হচ্ছে যে উপদেষ্টারা রাজনীতি ও নির্বাচন করবে, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। আমার প্রশ্ন হলো যে ব্যক্তিরা রাজনীতি বা নির্বাচন করবে তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলো। তখন বলা হয়েছিল যারা উপদেষ্টা হবে তারা রাজনীতি ও নির্বাচন করতে পারবে না। এখন আবার নির্বাচনকালীন সরকারের কথা বলা হচ্ছে। এই সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার? কেউ পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য শপথ নেয়নি, বরং তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য উপদেষ্টা হয়েছে উল্লেখ করে তিনি আরও লেখেন, সুতরাং জাতিকে আবার অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আগে কারো পদত্যাগের সুযোগ থাকা উচিত না। কেউ যদি দায়িত্বের বরখেলাপ করে তাকে জবাবদিহিতার আওতায় আনতে বহিষ্কার এবং শাস্তির মুখোমুখি করা উচিত এবং সে যে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেছে দায়িত্ব পালন না করে তার থেকে ডাবল জরিমানা গ্রহণ করা উচিত। তিনি লেখেন, কারো নামের আগে সাবেক উপদেষ্টা লাগিয়ে তার সিভি ভারী করার জন্য এত মানুষ রক্ত দেয়নি। সঠিক বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যেই এত মানুষ ত্যাগ করেছে। এই ত্যাগ যেন কারো আখের গোছানো হাতিয়ার না হয়।
সাবেক নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অবদানের কথা স্মরণ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, তার ইলম, দাওয়াত ও ত্যাগময় জীবনকে তিনি ছিলেন সত্য ও ন্যায়ের এক নির্ভীক কণ্ঠস্বর, যিনি সারা জীবন আল্লাহর দিন প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তার কর্মপন্থা আমাদের মাঝে বেঁচে আছে। এই কর্মপন্থার পথ ধরে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মানবিক মর্যাদা সম্পন্ন একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। 2 বছরের আগে মৃত্যুবরণ করা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অবদানের কথা স্মরণে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কথা বলেন জামায়াত আমির। বিবৃতিতে ডক্টর শফিকুর রহমান বলেন, 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে জামায়াতের সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইন্তেকাল করেছেন। কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সন্ধ্যায় পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কর্তব্যরত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু প্রথম প্রচারিত হয়েছে। ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনকি এক পরিস্থিতিতে পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিবৃতিতে তিনি বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় তার জানাজা আদায় করতে দেওয়া হয়নি। লক্ষ লক্ষ তৌহিদি জনতা ঢাকায় জানাজা আদায়ের দাবি জানালে পুলিশ তাদের উপর কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে শত শত লোককে আহত করে। অবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর লাশ তার পিরোজপুর গ্রামের বাড়িতে নিয়ে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। লক্ষ লক্ষ তৌহিদি জনতা আল্লামা সাঈদীর জন্য অশ্রুসিক্ত চোখে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লামা সাঈদী এখন আমাদের মাঝে নেই। তিনি তার জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে বিদেশে কোরআনের তাফসির করেছেন। অসংখ্য বক্তব্য, ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং মানুষ তার রেখে যাওয়া বক্তব্যে আকৃষ্ট হয়ে ইসলামী আদর্শে উজ্জীবিত হচ্ছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মর্যাদা দান করুন। তার দাওয়াতি কর্মপন্থা আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দিন এবং তার রেখে যাওয়া সংগ্রামের ধারা অব্যাহত রাখুন। বিবৃতিতে জামায়াত আমির দাবি করে বলে, তার প্রত্যাশা ছিল শাহাদাতের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করুন। আমি জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী এবং প্রিয় দেশবাসীকে আল্লামা সাঈদীর জীবনের স্বপ্ন, একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।